জয় হিন্দ। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা এবং ফর্মস হাজারবার মুখস্থ করার সত্ত্বেও আমাদের এই কনফিউশন থেকেই যায় যখন আমরা এগুলো নিয়ে ট্রান্সলেশন করি বা কোনো প্যারাগ্রাফ বা স্টোরি লিখি যে সেখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে না সিম্পল পাস্ট হবে না পাস্ট পারফেক্ট হবে। কিন্তু আজ তোমরা এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো তাহলে আমি কথা দিচ্ছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। তাহলে দেখে নাও যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আসলে জিনিসটা কি। আমরা যে ভুলটা সর্বপ্রথম করি সেটা হচ্ছে একটি বিষয়ের নামটির অর্থ না বুঝেই তার সংজ্ঞা মুখস্থ করতে চলে যাই এবং সেক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হয় কিছুদিন পর সেই সংজ্ঞা আমরা ভুলে যাই। এক্ষেত্রে একটা বিষয় তোমরা যদি দেখো এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর নামের অর্থ কী, অর্থাৎ এর নামের মধ্যে কি ক্লু আছে সেটা যদি একবার তোমরা বুঝে যাও তাহলে তোমরা চাইলেও পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে ভুলতেই পারবে না, এই গ্যারেন্টি আমি নিচ্ছি। তাহলে দেখে নাও যে অ্যাকচুয়ালি পাস্ট কন্টিনিউয়াস টেন্স এই নামের মধ্যে কি লুকিয়ে আছে। আমরা জানবো যে এর নামের অর্থ কী, তারপর জানবো যে কোন কোন ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়, তারপর এর ফর্মস এবং এর ফর্মসগুলিকে কিভাবে আমরা বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, অর্থাৎ এর কনজুগেশন কী। তাহলে সর্বপ্রথম দেখো যে এর নামটার কি অর্থ। এই নামের মধ্যে তিনটি শব্দ আছে, দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স এই নামটির মধ্যে টেন্স শব্দটির অর্থ তোমরা পূর্বেই জেনেছো যে অ্যাকশন প্লাস টাইম, অর্থাৎ কোনো কাজ কোন সময়ে হচ্ছে সেটা বোঝানো হয় টেন্সের মাধ্যমে। টেন্স শব্দটার মানেই হচ্ছে যে কোনো কাজ কোন সময় ঘটছে। এবার এসো এর মিডল নেম অর্থাৎ কন্টিনিউয়াস শব্দটির দিকে। কন্টিনিউয়াস শব্দটি এসেছে কোথায় থেকে? কন্টিনিউয়াস শব্দটি এসেছে কন্টিনিউ শব্দ থেকে। কন্টিনিউ মানে কি? যেটা চলছে, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে যে কাজ চলছে সেটাই হবে কন্টিনিউয়াস। এবার প্রশ্ন আসবে কখন চলছে? তাহলে দেখো ফার্স্ট ওয়ার্ডটা অর্থাৎ পাস্ট যেটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে টাইমটা কখন, এটা অতীতে চলছিল। এবার দেখো তোমরা সহজেই এর সংজ্ঞা তৈরি করে নিতে পারবে। তোমরা কি বলবে যে অতীতকালে কোনো কাজ চলছিল এমন বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই নামটি যদি তোমরা ভালোভাবে মনে রাখো বা নামের অর্থগুলি একবার মনে রাখো তাহলে সংজ্ঞা তোমাদের মুখস্থ করার প্রয়োজনই নেই। দেখো এই পুরো ব্যাপারটিকে যদি আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে বুঝে নিই তাহলে সম্পূর্ণ এই টেন্সটি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ধরো আমরা একটা এক্সাম্পল নিলাম, আই ওয়াজ ওয়াচিং টিভি অ্যাট 9 PM ইয়েস্টারডে। এটা অ্যাকচুয়ালি কোন টাইমটাকে নির্দেশ করছে তোমরা একটা ছবির মাধ্যমে বা ডায়াগ্রামের মাধ্যমে দেখো। ধরো এই যে তীরটা দেখতে পাচ্ছ সেটা তোমাদের টাইম লাইন এবং এর এই প্রান্ত ভাগটা হচ্ছে পাস্ট টাইম। এই পয়েন্টটাকে আমরা নিলাম প্রেজেন্ট টাইম হিসেবে এবং এটা হলো এর ফিউচার টাইম বা ভবিষ্যৎকাল। ওকে, এবার দেখো এটা প্রেজেন্ট টাইম অর্থাৎ এটা টুডে এবং এই অংশ থেকে শুরু করে এই পুরোটাকে আমরা ধরছি এটা ইয়েস্টারডে। ওকে, কি বলা হচ্ছে বাক্যে? যে আই ওয়াজ ওয়াচিং টিভি 9 PM ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল রাত্রি 9টার সময় আমি টিভি দেখছিলাম। তাহলে প্রশ্নটা হচ্ছে যে আমি রাত্রি 9টার সময় তো টিভি দেখতে শুরু করিনি। শুরুটা হয়েছে আমার অ্যাকচুয়ালি কখন? শুরুটা হয়েছে 8 PM। ওকে, এবং 8 PM থেকে শুরু করে আমি হয়তো 10 PM পর্যন্ত টিভি দেখেছি, কিন্তু আমাকে বলা হলো যে তুমি 9টার সময় কি করছিলে। তখন আমি কি বলবো? যে রাত্রি 9টার সময় আমি টিভি দেখছিলাম, অর্থাৎ আমার কাজটি আগে শুরু হয়ে গেছে এবং সেটা তখনও চলছিল, অর্থাৎ কন্টিনিউইং প্রসেসে ছিল। বুঝতে পারলে তোমরা যে পাস্ট কন্টিনিউয়াস অ্যাকচুয়ালি কোন টাইমটাকে নির্দেশ করে? যখন কোনো কাজ অতীতে আগেই শুরু হয়েছে এবং অতীতেই সেটা শেষও হয়ে গেছে, কিন্তু মিডল পিরিয়ড অর্থাৎ মধ্যেকার একটা পার্টিকুলার টাইমকে ধরে যখন জিজ্ঞাসা করা হয় যে সেই মুহূর্তে তুমি কি করছিলে, তখন আমি
এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে ইউজ করব। ওকে, এবার দেখো যে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার কোথায় করব, অ্যাকচুয়ালি কোন কোন ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয় এবং সাথে সাথে এর ফ্যাক্টরস বা কারণগুলি কি, যে কি কি কারণ থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয় সেগুলো দেখে নাও। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফ্যাক্টরস বা ইউসেজ বোঝার আগে তোমরা এই চারটি জিনিসকে লক্ষ্য করো। ফ্যাক্টরস জিনিসটা আসলে কি? ফ্যাক্টরস মানে হচ্ছে কারণ, অর্থাৎ কি কি কারণ থাকলে আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব, অর্থাৎ কি কি কারণ থাকলে আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। দেখো, এর 1 নম্বর ফ্যাক্টর হচ্ছে চেঞ্জিং সিচুয়েশনস। যখন তোমার কাছে কোনো এমন ঘটনার বর্ণনা চাওয়া হবে যেটা অতীতকালে বারবার ঘটছিল বা হয়তো অতীতকালেই তার চেঞ্জ হচ্ছিল, অর্থাৎ সিচুয়েশনসটা বদলাচ্ছিল। যেমন তুমি বলতে পারো যে গত শীতে এই গাছের পাতা ঝরছিল, ঠিক আছে? এই ধরনের যখন সিচুয়েশনস ক্রিয়েট হয় যে অতীতকালে কোনো সিচুয়েশনস ধীরে ধীরে বদলাচ্ছিল, সেই ক্ষেত্রে তোমরা কি ইউজ করবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবে। নাম্বার 2 কি? নাম্বার 2 হলো রিপিটেড অ্যাকশনস, অর্থাৎ অতীতকালে যে ঘটনা তুমি বারবার করতে, যে ঘটনা তুমি অতীতকালে বারবার করেছো এবং সেটা একটা টাইম পিরিয়ড ধরে করেছো, সেই ক্ষেত্রে তুমি ব্যবহার করবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 3 হচ্ছে টু অ্যাকশনস। টু অ্যাকশনস অর্থাৎ দুটো ঘটনা পরপর ঘটছে এবং সেক্ষেত্রে কি, যে একটা ঘটনা কন্টিনিউ করছিল তখন আর একটা ঘটনা ঘটছে। ধরো তুমি এমন সিচুয়েশন পেলে যেখানে তোমাকে বর্ণনা করতে হচ্ছে যে আমি যখন ডিনার করছিলাম তখন ফোনের ঘন্টা বেজে উঠল, অর্থাৎ দেখো একটা ঘটনা ঘটছিল, ইন্টারাপ্টেড হয়ে গেল মাঝখানে এবং আর একটা ঘটনা সেখানে ঘটলো। সেক্ষেত্রে কি, এই ঘটছিল বা কন্টিনিউইং প্রসেসে যে ঘটনাটা আছে সেক্ষেত্রে তুমি ইউজ করবে কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবং নাম্বার 4, ফার্স্ট অ্যাকশন অ্যাট গিভেন টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময়ে, অতীতকালের একটা নির্দিষ্ট সময়ে তুমি কি করছিলে এমন প্রশ্ন যদি আসে বা এমন সিচুয়েশন আসে, সেক্ষেত্রেও তুমি ইউজ করবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবং মজার বিষয় কি দেখো, এই চারটি ফ্যাক্টরই কিন্তু ইউজ হয় সাধারণত দুটো ক্ষেত্রে, মানে আমরা ইউসেজ যদি ধরি এর দুটো ইউসেজ। একটা হচ্ছে অ্যান ইনসিডেন্ট, অর্থাৎ ডেসক্রাইবিং অ্যান ইনসিডেন্ট। তুমি যখন কোনো ঘটনার বর্ণনা দেবে, অতীতের কোনো ঘটনার তুমি বর্ণনা দেবে যেটা এই চারটি ফ্যাক্টরের মধ্যে আসে, তখন তুমি কি ইউজ করবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এছাড়াও স্টোরি টেলিং, অর্থাৎ তুমি যখন কোনো গল্প বলবে এবং সেই গল্পের কোনো সিচুয়েশন যদি এই চারটি ফ্যাক্টরের মধ্যে আসে, তখন তুমি ইউজ করবে কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এ নিয়ে তোমাদের আশা করি কোনো প্রশ্ন নেই। এবার তাহলে দেখে নাও যে এর ফর্মসগুলো কিভাবে গঠিত হয়, অর্থাৎ এর অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম আমরা কিভাবে গঠন করতে পারি। দেখে নাও এর অ্যাফার্মেটিভ ফর্ম কিভাবে গঠিত হয়। যে কোনো ফর্ম গঠনের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে কি নিতে হয়? সাবজেক্ট নিতে হয়। তাহলে এটা হলো সাবজেক্ট, সর্বপ্রথম এলো, এটাকে আমরা 1 নাম্বার ধরে নিলাম। এরপর আসছে ওয়াজ অথবা ওয়্যার। ওয়াজ অথবা ওয়্যার হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম এবং তার সাথে আসছে কি? ভিআইএনজি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের আইএনজি ফর্ম। প্রশ্ন হচ্ছে এ দুটোকে কেন? কারণ ভার্বের আইএনজি ফর্ম থাকার অর্থই হচ্ছে যে সেই কাজটা কন্টিনিউয়াস প্রসেসে আছে এবং যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই বি ভার্বের পাস্ট ফর্ম এখানে ইউজ হচ্ছে। তাহলে 2 নাম্বার পজিশনে আসছে কি? এর অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়্যার এবং 3 নাম্বার পজিশনে থাকছে সবসময় ভার্বের আইএনজি ফর্ম এবং 4র্থ নাম্বারে চলে আসবে এর অবজেক্ট। তাহলে অ্যাফার্মেটিভ ফর্মে টোটাল 4টে জিনিস বসছে, এটাই মনে রাখবে তোমরা। তাহলেই তোমাদের কাছে এটা সবসময় খেয়ালে থাকবে বা তোমাদের মাথাতে সবসময় এটা থাকবে যে প্রথম সাবজেক্ট, তারপর ওয়াজ অথবা ওয়্যার, তারপর ভিআইএনজি, তারপর অবজেক্ট। এবং এই বিষয়টা তোমরা যদি মাথাতে রাখো যে কন্টিনিউয়াস মানেই সে যে কোনো টেন্সেরই হোক না কেন,
ভিআইএনজি অবশ্যই থাকবে, কেননা ভিআইএনজি অর্থাৎ ভার্বের সাথে আইএনজি থাকা মানেই কাজটা যে কন্টিনিউয়াস প্রসেসে আছে সেটাই বোঝায়। এবং টেন্স অনুসারে বি ভার্বের আলাদা আলাদা ফর্ম বসে। যেহেতু আমরা এখানে পাস্ট কন্টিনিউয়াস করছি, তাই বি ভার্বের পাস্ট কন্টিনিউয়াসের জন্য সেকেন্ড ফর্মটা অর্থাৎ ওয়াজ অথবা ওয়্যারকে নেওয়া হয়েছে। আচ্ছা, এই ফর্মটাকে যদি আমরা এবার এক্সাম্পলে সাজাই তাহলে কি আসবে? সর্বপ্রথম সাবজেক্ট হিসাবে আমি আই নিলাম, এরপর ওয়াজ অথবা ওয়্যারের মধ্যে কোনটা হবে? ওয়াজ হবে, কারণ আমাদের সাবজেক্ট হিসেবে আছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। এরপর আসছে কি? প্লে ভার্বের আইএনজি ফর্ম প্লেয়িং এবং তারপর অবজেক্ট হিসাবে ফুটবল। তাহলে দেখো এই বাক্যটা কি তৈরি হয়ে গেল? একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। আই ওয়াজ প্লেয়িং ফুটবল মানে আমি ফুটবল খেলছিলাম। আচ্ছা, এই বাক্যটাকেই যদি তোমরা এবার নেগেটিভ করে নাও তাহলে এটা নেগেটিভ ফর্মে চলে আসবে, অর্থাৎ নাবাচক করে নিই। কী হবে? সাধারণত আমরা সবসময় যদি অ্যাফার্মেটিভ ফর্মটা মনে রাখি তাহলে আমাদের নেগেটিভ ফর্ম কিন্তু মনে থেকে যাবে, কারণ অ্যাফার্মেটিভ ফর্মে যে অক্সিলারি ভার্ব আসে তার সাথেই একটা নট অ্যাড হয়ে গেলেই সেটা নেগেটিভ ফর্মে রূপান্তরিত হয়ে যায়। দেখো এক্ষেত্রেও সেটাই তোমরা দেখতে পাবে। এই 2 নাম্বার অর্থাৎ নেগেটিভ ফর্মে কি পাচ্ছি আমরা? প্রথম দেখো সাবজেক্ট যেমন ছিল সেটাই আছে। নাম্বার 2 পজিশনে ওয়াজ ওয়্যার অক্সিলারি ভার্ব হিসেবে এসেছে। নাম্বার 3 পজিশনে অ্যাফার্মেটিভে ছিল ভিআইএনজি, কিন্তু এখানে চলে আসবে নট, কারণ এটা নেগেটিভ ফর্ম। ওকে, এবং চতুর্থ পজিশনে চলে যাবে ভিআইএনজি এবং তারপর যেমন অবজেক্ট ছিল সেটাই, অর্থাৎ এখানে আমরা 5টা ফর্ম পেয়ে গেলাম। কেন না একটা বাড়তি নট এখানে অ্যাড হয়ে গেছে। এক্সাম্পলে যদি আমরা এটাকে সাজাই, প্রথমে ছিল কি? আই ওয়াজ প্লেয়িং ফুটবল, অর্থাৎ আমি ফুটবল খেলছিলাম। নেগেটিভ কি হয়ে যাবে? আই ওয়াজ নট প্লেয়িং ফুটবল, অর্থাৎ আমি ফুটবল খেলছিলাম না। ওকে, তোমাদের কাছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ পরিষ্কার হয়ে গেছে। এরপর দেখে নাও এর ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম কিভাবে গঠিত হচ্ছে। দেখো, ইন্টারোগেটিভ ফর্ম করার জন্য এক্ষেত্রেও আমরা কিন্তু সর্বপ্রথম ভেবে নেব অ্যাফার্মেটিভ ফর্মটার কথা, কারণ অ্যাফার্মেটিভ ফর্মটা যদি তোমাদের মনে থেকে যায় সেক্ষেত্রেও কিন্তু তোমরা ইন্টারোগেটিভ ফর্মটা সহজেই গঠন করতে পারবে। কেন বলছি এই কথা? দেখো, অ্যাফার্মেটিভ ফর্মে কী ছিল? প্রথম সাবজেক্ট, তারপর ওয়াজ ওয়্যার, তারপর ভিআইএনজি প্লাস অবজেক্ট। এবং ইন্টারোগেটিভ ফর্ম করার জন্য কি করতে হয়? সর্বপ্রথম অক্সিলারি ভার্বটাকে বসিয়ে দিতে হয়, অর্থাৎ যেটা সাবজেক্টের পরে ছিল সেটা চলে আসবে সাবজেক্টের আগে। এক্ষেত্রে দেখো, লক্ষ্য করো, আমাদের কি ছিল? প্রথম সাবজেক্ট ছিল, তারপর ওয়াজ ওয়্যার ছিল, কিন্তু ইন্টারোগেটিভে কি করা হলো? ইন্টারোগেটিভে দেখো প্রথম চলে এলো ওয়াজ ওয়্যার, এটা 1 নাম্বার পজিশনে চলে গেল, সাবজেক্ট চলে গেল 2 নাম্বার পজিশনে, যেটা কিন্তু অ্যাফার্মেটিভে ঠিক এর উল্টোটাই ছিল। ওকে, তারপর যেমন ছিল 3 নাম্বারে ভিআইএনজি এবং 4 নাম্বারে অবজেক্ট, এবং সাথে একটা কোয়েশ্চেন মার্ক সবসময়ই বসাবে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে এটা একটা মাস্ট পাংচুয়েশন মার্ক। ওকে, তাহলে এর এক্সাম্পল কীভাবে গঠিত হবে? ঠিক যেভাবে আমরা অ্যাফার্মেটিভে করেছিলাম আই ওয়াজ প্লেয়িং ফুটবল, এক্ষেত্রে আমরা জাস্ট পজিশনটা, অক্সিলারি ভার্বের পজিশনটা ঠিক সাবজেক্টের আগে করে দেবো। এখানে হবে ওয়াজ আই প্লেয়িং ফুটবল, অর্থাৎ আমি কি ফুটবল খেলছিলাম। এবং এই ফর্মটা, ইন্টারোগেটিভ ফর্মটাই তোমাদেরকে আবার নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম করতে সাহায্য করবে। কিভাবে না, নেগেটিভ যেহেতু আছে তার মানে অবশ্যই সেখানে একটা নট থাকবে, কারণ নট ছাড়া তো নেগেটিভ করা যাবে না। তাই ইন্টারোগেটিভ ফর্মের সাথে একটা নেগেটিভ ওয়ার্ড অর্থাৎ নট যদি অ্যাড হয়ে যায় তার মানে সেটাই হয়ে যাবে নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম। কিভাবে? দেখো, নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম করার জন্য ওয়াজ ওয়্যার যেমন প্রথমে ছিল 1 নম্বর পজিশনে সেটা থেকে যাচ্ছে, 2 নম্বর পজিশনে যেমন সাবজেক্ট ছিল সেটাও থেকে যাচ্ছে, এবং তারপর চলে আসছে একটা নট। এবং এই নটটার অবস্থান শর্ত সাপেক্ষে ব্যবহার হয়, কারণ আমরা জানি যে সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট আগে চলে আসে, যদি প্রোনাউন হয় তাহলে নট পরে চলে যায়। আমরা যেহেতু এক্সাম্পলে প্রোনাউন নিয়েছি তাই নটটাকে পরে বসিয়ে আমরা ফর্মটাকে দেখছি। এবং তারপর 3 নম্বর পজিশনের পর দেখো 4র্থ নম্বরে ভিআইএনজি ফর্ম এবং তারপর চলে আসছে অবজেক্ট, অর্থাৎ ভিআইএনজি এবং অবজেক্ট পাশাপাশি এরা কিন্তু সেম পজিশনেই থেকে যাচ্ছে। এক্ষেত্রে আমরা এক্সাম্পলটা কিভাবে গঠন করব?
সর্বপ্রথম ওয়াজ যেমনটা আছে, তারপর সাবজেক্ট, তারপর দেখো নট বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই ফর্মটাই হয়ে গেল নেগেটিভ যখন এটার সাথে একটা নট অ্যাড হয়ে গেল। ইন্টারোগেটিভে আমরা কি পড়লাম? ওয়াজ আই প্লেয়িং ফুটবল। নেগেটিভ ইন্টারোগেটিভে সেটাই হয়ে যাবে ওয়াজ আই নট প্লেয়িং ফুটবল। ওকে, এবার আমরা দেখে নেব যে এই ফর্ম চারটিকে আমরা আলাদা আলাদা সাবজেক্টের ক্ষেত্রে কিভাবে ইউজ করতে পারি। ওকে, যেটাকে একত্রে ব্যবহার করাকেই কনজুগেশন বলা হয়, অর্থাৎ সেটা ভার্বের আলাদা আলাদা ফর্ম। এবার দেখে নাও কনজুগেশন কিভাবে গঠিত হচ্ছে। তাহলে দেখে নাও এর ফার্স্ট পারসনের কনজুগেশন কিভাবে গঠিত হচ্ছে। কনজুগেশন করার ক্ষেত্রে তোমরা সবসময়ই এইভাবে একটা ছক টেনে নেবে এবং তার তিনটে কলাম করবে, যার প্রথম কলামে পার্সন থাকবে, সেকেন্ড কলামে এর নাম্বার সিঙ্গুলার থাকবে এবং থার্ড কলামে থাকবে প্লুরাল নাম্বার। ওকে, তাহলে ফার্স্ট পারসনের ক্ষেত্রে এই ফর্মটির কনজুগেশন কিভাবে গঠিত হবে। ফার্স্ট পারসনের সিঙ্গুলার আই হয় এবং যেমনটা জানো এর প্লুরাল উই হয়। তাহলে এর ফার্স্ট পারসনের সিঙ্গুলারের ফর্ম চারটি কিভাবে আসছে? অ্যাফার্মেটিভ হবে আই ওয়াজ প্লেয়িং, নেগেটিভ আই ওয়াজ নট প্লেয়িং, ইন্টারোগেটিভ হবে ওয়াজ আই প্লেয়িং এবং নেগেটিভ ইন্টারোগেটিভ হবে ওয়াজ আই নট প্লেয়িং। প্লুরালের ফর্ম কিভাবে গঠিত হবে? প্লুরালের ক্ষেত্রে উই আসে এবং উই এর পর সবসময় ওয়্যার বসে। উই ওয়্যার প্লেয়িং, এটা হচ্ছে এর অ্যাফার্মেটিভ ফর্ম। নেগেটিভ হবে উই ওয়্যার নট প্লেয়িং, ইন্টারোগেটিভ ওয়্যার উই প্লেয়িং এবং নেগেটিভ ইন্টারোগেটিভ ওয়্যার উই নট প্লেয়িং। এক্ষেত্রে তোমরা ভালো করে জিনিসটা লক্ষ্য করো যে চারটি ফর্ম যদি মনে থাকে তাহলে তোমাদের এই কনজুগেশন মুখস্থ করার প্রয়োজন পড়বে না, তোমরা এটা নিজে থেকেই বানাতে পারবে। এবং এইভাবে বানিয়ে যদি তোমরা রেখে দাও বা বানিয়ে যদি তোমরা বারবার এটাকে পড়তে থাকো, তাহলে যে কোনো ক্ষেত্রে বা যে কোনো সাবজেক্টে আসুক না কেন সেটা তোমাদের কাছে সহজেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স ফর্মে তোমরা লিখে দিতে পারবে। এরপর দেখে নাও এর সেকেন্ড পারসনের ফর্ম কী এবং তারপর এর থার্ড পারসনের ফর্ম কী। সেকেন্ড পারসনের ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ফর্মই এক হয়, কারণ এর দুটো ফর্ম ইউ দিয়ে শুরু হয় এবং ইউ এর সিঙ্গুলারের অর্থ হচ্ছে তুমি এবং প্লুরালের অর্থ হচ্ছে তোমরা। কিন্তু ইংলিশের দুটো ওয়ার্ডই যেহেতু এক, তাই সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ঘরেরই ফর্ম দুটো দেখতে একই থাকে। দেখো সিঙ্গুলারে আমরা কি পাচ্ছি? অ্যাফার্মেটিভে ইউ ওয়্যার প্লেয়িং, নেগেটিভ ইউ ওয়্যার নট প্লেয়িং, ওয়্যার ইউ প্লেয়িং এটা এর ইন্টারোগেটিভ ফর্ম হচ্ছে এবং নেগেটিভ ইন্টারোগেটিভ হচ্ছে ওয়্যার ইউ নট প্লেয়িং এবং প্লুরালেও কিন্তু একই ফর্ম পাবে। ওকে, এক্ষেত্রেও একটা জিনিস লক্ষ্য করবে যে আমরা প্রথম ফার্স্ট পারসনের ক্ষেত্রে সিঙ্গুলারে ওয়াজ বসাচ্ছিলাম, এবার ওয়্যার বসাচ্ছি। এই বিষয়টা তোমরা কনজুগেশন শেষে একটা নোট লিখে নেবে, যেখানে ওয়াজ এবং ওয়্যারের কনফিউশনটাও তোমাদের দূর হয়ে যাবে। অর্থাৎ কোথায় কোথায় ওয়াজ বসে, কোথায় ওয়্যার বসে, সেই বিষয়টা নিয়েও কোনো কনফিউশন থাকবে না। তাহলে দেখে নাও এর থার্ড পারসনের কনজুগেশন ফর্ম কিভাবে গঠিত হচ্ছে। থার্ড পারসনের ক্ষেত্রে যেমনটা আমরা জানি যে এর প্রোনাউনের সিঙ্গুলার ফর্মগুলি হলো হি, সি অথবা ইট এবং প্লুরাল ফর্ম হলো দি, এবং যে কোনো নাউন সেটা থার্ড পারসনের অন্তর্গত হয়। এবং নাউন যদি সিঙ্গুলার ফর্মে থাকে তাহলে তোমরা সিঙ্গুলারের ফর্ম ইউজ করবে এবং প্লুরাল ফর্মে থাকলে প্লুরালের ফর্ম ইউজ করবে। তাহলে দেখে নাও যে থার্ড পারসনের কনজুগেশনস ফর্ম কিভাবে গঠিত হচ্ছে। অ্যাফার্মেটিভ কী হবে? হি ওয়াজ প্লেয়িং, অর্থাৎ সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যারের মধ্যে ওয়াজ এবং তারপর ভিআইএনজি ফর্ম এবং তারপর সেটা অবজেক্ট থাকবে। এবং তারপর নেগেটিভে আসছে হি ওয়াজ নট প্লেয়িং, নেগেটিভ পর ইন্টারোগেটিভে আসছে ওয়াজ হি প্লেয়িং এবং নেগেটিভ ইন্টারোগেটিভ ওয়াজ হি নট প্লেয়িং। প্লুরালের ক্ষেত্রে দে ওয়্যার প্লেয়িং, দে ওয়্যার নট প্লেয়িং, ওয়্যার দে প্লেয়িং এবং নেগেটিভ ইন্টারোগেটিভ ওয়্যার দে নট প্লেয়িং। কনজুগেশনের শেষে তোমরা নোট বলে নিচে একটা কথা লিখে নেবে যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে তাদের পর সবসময় ওয়াজ বসে, অন্যান্য সমস্ত ক্ষেত্রে ওয়্যার বসে, যেমনটা তোমরা কনজুগেশনের ক্ষেত্রে দেখলে। এটা শুধুমাত্র মনে রাখবে যে যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার হয় শুধুমাত্র সেক্ষেত্রেই ওয়াজ বসাবো এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রে ওয়্যার বসাবো। তাহলে তোমরা বুঝতে পারলে যে
পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, তার ফর্মসগুলো কী কী, কোথায় কোথায় সেগুলো ব্যবহার করা হয় এবং সেই ফর্মসগুলোকে আমরা বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে পারি। এর পরের ক্লাসে আমাদের দেখা হবে এর পরবর্তী ভাগ, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে এবং তাদের ইউসেজ, ফর্মস এবং ফ্যাক্টরসগুলি নিয়ে। টিল দেন, টাটা।